কচিকাঁচা ছেলে মেয়ে ভর্তি বাসটা যখন পিকনিক স্পটে গিয়ে থামল, মুহূর্তে তাদের কলকাকলিতে ভরে উঠল গোটা মাঠের প্রান্তটা। করোনা পরবর্তী সময়ে তাদের স্কুলের প্রথম পিকনিক এটাই। তাই ছেলে মেয়েদের সঙ্গে তাদের সাথে আসা মাস্টারমশাই, দিদিমণি, তাদের প্রত্যেকের মধ্যে উৎফুল্লটা চোখে পড়ার মতো ছিল। এমনকি প্রচণ্ড রাশভারী কেজি স্যার, মানে করালি ঘোষ, তিনিও তার গম্ভীর গলাটা যতটা সম্ভব মোলায়েম করে হঠাৎ বললেন, বয়েজ অ্যান্ড গার্লস, প্রথমেই তোমরা তোমাদের টিফিনটা লাইন করে নিয়ে নাও। তারপর তোমরা 1 ঘন্টা নিজেদের মতো থাকবে। এরপর ঠিক বেলা 12টার সময় এখানে এসে হাজির হবে। নাও এনজয় ইয়োরসেলফ। এরপর ছেলে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে পড়ল নিজেদের মতো। ইতিমধ্যেই সব রকমের খেলার সরঞ্জাম বেরিয়ে পড়েছে। যে যার মতো ছড়িয়ে পড়ল পুরো এলাকাটা জুড়ে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত জায়গা এই বিলাসপুর গ্রামটা করালি বাবুর দেশের বাড়ি। বলতে গেলে তাঁরই উৎসাহে এতদিন পর স্কুল থেকে এই প্রথম এতগুলো বাচ্চাকে নিয়ে বেরোনো হয়েছে। এর মধ্যে রান্নাবান্না চেপে গেছে সকালেই। গতকালই করালিবাবু সমস্ত ব্যবস্থা করে গেছেন। বিক্রম মানে ভিকি বরাবরই একটু চুপচাপ থাকে। বিশেষ করে যবে থেকে ওর বাবা মায়ের মধ্যে ওই অশান্তিটা শুরু হয়েছে, তবে থেকে ওর মন খারাপের ব্যাপারটা আরও একটু বেশি হয়ে গেছে। কাউকে বলতে পারে না মনের কথা। বাড়িতে তাও সুবীর কাকা আছে বলে মনটা অতটা খারাপ লাগে না। তাই ও চুপচাপ মাঠের এক পাশে দাঁড়িয়ে কমলা লেবু ছাড়িয়ে খাচ্ছিল। এমন সময় সুলগ্না এসে ওকে টেনে নিয়ে গেল। ও দাঁড়িয়েছিল তার কারণ বাকিদের মতো ও খেলার কিছু সরঞ্জাম আনেনি। তবে শুধু ও একা নয়, আরও বেশ কয়েকজন ছিল যারা খেলার কোনো কিছুই আনেনি। তারা সবাই মিলে ঠিক করেছে লুকোচুরি খেলবে। ওরা বন্ধুরা ওকে টেনে নিয়ে বেরিয়ে পড়ল মাঠ ছাড়িয়ে গ্রামের দিকে। গ্রামের এই দিকটা নির্জন, ঝোপঝাড়ে ভরা। আশেপাশে বাড়ি ঘর বিশেষ নেই। একটু এগিয়ে গিয়ে ওরা দেখলো একটা বাঁশবাগান। বাঁশবাগানের মধ্য দিয়ে একটা সরু পায়ে চলার মতো পথ গেছে এগিয়ে। কিছুটা অ্যাডভেঞ্চার হবে ভেবে দলটা এগিয়ে চলল সেই পথ ধরে। কিছু দূর এগিয়ে গিয়ে সেই বাঁশবাগানটা শেষ হয়ে গেছে। সরু পথটা গিয়ে হাজির হয়েছে একটা বড় পুরনো বাড়ির সামনে। সেই বাড়িটা যে এককালে বেশ বড় বাড়ি ছিল সেটা বেশ বোঝা যাচ্ছে। বাড়িটার দেওয়াল শ্যাওলা ধরা হলেও সেগুলো এখনো মজবুত আছে। ওদের মধ্যে একজন ওই বাড়িটায় ঢুকে লুকোচুরি খেলার কথা বলতে কেউ আর আপত্তি করল না। তাছাড়া কেউ কেউ আপত্তি করলেও দলের সংখ্যাগরিষ্ঠ ছেলেমেয়েরা রাজি হওয়ায় আস্তে আস্তে দলটা বাড়িতেই ঢুকে পড়ল। আপন বাপন চৌকি চাপন, ওল ঢোল মামার খোল, এই ছেলেটি খাটিয়া চোর। এই বলে গোনার পর সুলগ্না নিজেই চোর হলো। সুলগ্না উল্টো দিকে মুখ করে 10 গোনার মধ্যেই ছেলে মেয়ের দলটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। ভিকিও একটা ঘরে গিয়ে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার, ধুলোয় ভর্তি। মাকড়সার জাল সরিয়ে ও ঘরটার মধ্যে ঢুকলেও ভেতরে ভেতরে বেশ ভয় করছিল। একটু বাদেই ভয়টা কিছুটা কেটে গেল। ততক্ষণে অন্ধকারটা চোখে শুয়ে গেছে। চারিদিকে তাকিয়ে দেখল ঘরটা পুরো ফাঁকা, একটাও আসবাবপত্র নেই। এমন সময় বাইরের সুলগ্নার গলার আওয়াজ পেয়ে গেল সে। বোঝা গেল ও ইতিমধ্যে 2-1 জনকে খুঁজে পেয়েছে। এই ঘরটা এমনই যে সুলগ্না ঢুকলেও ওকে খুঁজে পেতে বিন্দুমাত্র দেরি হবে না। ভিকি এবার চারিদিকে তাকাতে লাগলো, যদি কোনো লুকানোর জায়গা ও পায়। মরিয়া হয়ে ঘরের চারিদিকে দেখতে দেখতে দেওয়ালের এক জায়গায় ওর চোখটা পড়ল। দেওয়ালের একটা অংশে একটা ফাঁক আছে দেখে সেদিকে সে এগিয়ে গেল। দেওয়ালের অন্য অংশ মসৃণ হলেও একটা দরজার মতো লম্বা আয়তাকার অংশে প্লাস্টার কিছুটা অমসৃণ। সুরকির গাঁথুনি সেখানে, মাঝারি উচ্চতায়। পাশাপাশি কয়েকটা ছোট লাল ইট সরে গিয়ে
কিছুটা ফাঁক সৃষ্টি হয়েছে। কৌতূহলবশত ভিকি সেখানকার একটা ইঁট ধরে টানতেই তার সাথে আরও কয়েকটা ইঁট বেরিয়ে এলো। ইঁটগুলো সরাতেই আরও কিছুটা জায়গা ফাঁক হয়ে গেল। ভিকি মামার বাড়িতে দেওয়াল আলমারি দেখেছে, এটাও অনেকটা সেরকমই মনে হলো ওর, খালি এখানে কাঠের বদলে ইটের গাঁথনি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, সে যদি এখানকার কয়েকটা ইট সরিয়ে দেওয়ালের এই ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে, তাহলে তো সুলগ্না তাকে কিছুতেই খুঁজে পাবে না। তারপর পেছন থেকে সুযোগ বুঝে ধাপ্পা দিয়ে দেবে সে। এমনি ভেবে দু হাত দিয়ে ইঁটগুলো ধরে টেনে বের করতে লাগলো ভিকি। কয়েকটা ইঁট সরাতেই ভিকির মনে হলো এই ফাঁকটাতে কিছু একটা আটকে রয়েছে। এবার হাতটা সেই গর্তের ভেতর ঢুকিয়ে দিল। হাতে সরু প্যাকাটির মতো কি যেন একটা ঠেকল, সেই জিনিসটা আটকে গেল গর্তের মুখে। এবার গায়ের জোরে একটা হ্যাঁচকা টান দিতেই একটা ইঁট খসে জিনিসটার কিছুটা বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু পুরোটা বের হয়নি। ভিকি লক্ষ্য করল এবার জিনিসটাকে, একটা কঙ্কালের হাত। এবার নিজের হাতটা ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো সে, কিন্তু সেটা যেন তার হাতের সাথে আটকে গেছে, ছাড়তেই চাইছে না। আবারও একটা হ্যাঁচকা টান দিতেই হুড়মুড়িয়ে অনেকগুলো ইঁট খসে পড়ল দেওয়াল থেকে। তার একটা তার পায়ে পড়ে বুড়ো আঙুলটা থেতলেও গেল। প্রচণ্ড ভয়ে তখন আর কোনো দিকে তার খেয়াল নেই। ইটের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা মানুষের কঙ্কাল। ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল ভিকি। তারপরেই সে জ্ঞান হারালো। ভিকির জ্ঞান যখন ফিরল তখন সে শতরঞ্চিতে শুয়ে। ওর মাথার পাশেই কেজি স্যার উদ্বিগ্ন মুখ নিয়ে তাকিয়ে আছে, আর মাস্টার মশাই দিদিমণিরাও তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সকলে। পায়ের কাছে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে সুলগ্না আর তার দলবল। এবার করালি স্যার গর্জন করে উঠলেন, ভালোই ভালোই আগে ফিরি, তারপর সব কটার ব্যবস্থা হবে। সব কটার গার্ডিয়ান কল করব আমি। রাগে থমথমে দেখাচ্ছিল স্যারের প্রকাণ্ড মুখটা। আহা করালি, তুই থাম তো। ওরা কি করে জানবে ওখানকার ব্যাপার স্যাপার? আর ছোটবেলায় তুই নিজে কেমন দুষ্টু ছিলিস সেটা ভুলে গেলি, নাকি এখন মাস্টার হয়ে সেসব ভুলে গেছিস? কথাটা বললেন যিনি, তাকে দেখে বেশ লাগলো ভিকির। সাদা চুল আর এক মুখ দাঁড়িতে তাকে ঠিক ঋষির মতো লাগছিল ওর। বয়স বেশ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, তবে উনি যে এখনো বেশ শক্তপোক্ত আছেন সেটাও বোঝা যাচ্ছে। ওনার কথা শুনে করালি স্যারের অবস্থা হলো জোঁকের মুখে নুন পড়ার মতো। একটু আমতা আমতা করে তিনি গলা নামিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না ছোট কাকা, এতগুলো ছেলে মেয়েকে নিয়ে এত দূরে এসেছি, পুরোটাই তো আমার দায়িত্ব। এর মধ্যে যদি কারোর কিছু হয়ে যায় আমার কি হবে বুঝতে পারছো? আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিরে বেটা, তুই ঠিক আছিস তো? এবার প্রশ্নটা উনি করলেন ভিকির দিকে তাকিয়ে। ভিকি এবার উঠে বসেছে। ডান পায়ের বুড়ো আঙুলটাকে এখন ব্যান্ডেজ করা হয়েছে। সেখানে খুব টনটন করলেও মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। ভদ্রলোক এবার ভিকির পিঠটা চাপড়ে দিয়ে করালিবাবুকে কিছুটা ভৎসনার সুরেই বললেন, তোরও উচিত ছিল ওদের ওই পালবাড়ির দিকে যাওয়ার ব্যাপারে মানা করা। ওরা নতুন, ওরাই বা কিভাবে জানবে ওই অভিশপ্ত বাড়ির ঘটনা? অবশ্য তোকেই বা দোষ দিই কী করে? তুইও তো প্রায় 25-30 বছর পরে এই গ্রামে এলি। বলে কেমন যেন উদাস হয়ে গেলেন। এর মধ্যে কফি আর পকোড়া এসে যাওয়াতে ছেলে মেয়েদের দল হৈ হৈ করে উঠল। ভদ্রলোক এবার যাওয়ার উপক্রম করতেই কবিতা মিস বললেন, না না কাকু, আজ আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন। তা হয় না মা, বাড়িতে বলা নেই, রান্না তো হয়েই গেছে। তাহলে কফি আর পকোড়া অন্তত খাও। সে ঠিক আছে, ওটা খাওয়া যেতে পারে। বলে শতরঞ্চিতে বসে পড়লেন বৃদ্ধ ভদ্রলোক। এরপর কবিতা মিস ভদ্রলোকের পাশে গিয়ে বসলেন।
আচ্ছা কাকু, আপনি বলছিলেন না ওই পাল বাড়ির নাকি কি সব বদনাম আছে? ওই গল্পটা একটু বলুন না। গল্প নয় মা, সত্যি ঘটনা। সেসব শুনবে তোমরা? ভয় পাবে না তো? না না, ভয় পাবো না, তুমি বলো না দাদু। গল্পের গন্ধ পেয়ে অধিকাংশ ছেলেমেয়েরাই তখন সেখানে ভিড় জমিয়েছে। কফি কাপে চুমুক দিয়ে বলা শুরু করলেন বৃদ্ধ ভদ্রলোক। সে অনেক দিন আগেকার কথা, প্রায় 50-60 বছর আগে এই পালদের একসময় বিরাট সম্পত্তি ছিল। পালেদের পূর্বপুরুষ জমিদার হলেও স্বাধীনতার পর জমিদারি প্রথা লোপ পাওয়াতে ওদের সেই ঠাট বাট ক্রমশ কমতে থাকে। এই বংশেরই তখন বড় কর্তা রাজেন্দ্রমোহন আর ছোট কর্তা রামেন্দ্রমোহন আয়ের একটা নতুন উপায় বার করে। দুই ভাই রাতের বেলা ডাকাতি করে বেড়াতো। ওদের লেঠেল বাহিনীকে কাজে লাগিয়ে ওই ডাকাত দল তৈরি হয়েছিল। প্রথমে বড় কর্তা দলের সর্দার হলেও পরে ছোট কর্তা সেই ডাকাত দলের সর্দার হন। তবে সব কিছুই বড় কর্তার নির্দেশ মতো হতো। দুই ভাই খুব নিষ্ঠুর হওয়ায় অনেকেই ডাকাতির বিষয়টা জানলেও ভয়ে মুখ খুলত না। গোল বাঁধল বড় কর্তার ছেলে একটু বড় হতে। সে তখন 10 বছরের ছেলে, বেশ অনেক কিছু বুঝতে শিখেছে সে। বৌঠান সমাপ্তি দেবী সব জানলেও এতদিন মুখ বুজে সব সহ্য করে এসেছেন। প্রথম প্রতিবাদ করলেও বড় কর্তার হান্টারের বাড়ি খেয়ে তিনি মুখে কুলু মেটেছিলেন। তারও সহ্যের বাঁধ একদিন ভেঙে গেল যখন দেখলেন তার 10 বছরের ছেলেকেও বাবা হান্টার মানে চাবুক দিয়ে মারতে শুরু করেছেন। তখন তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবেন। সেখান থেকে ছেলেকে কলকাতায় হোস্টেলে রেখে পড়াবেন। তিনিও বড় ঘরের মেয়ে, পয়সা তার বাপেরও কম নেই। কিন্তু স্বামী বা দেওর জানতে পারলে তার আর যাওয়া হবে না। তখন তিনি শরণাপন্ন হলেন রাখালের। এই রাখাল খুব অল্প বয়সে তার বিয়ের সময় যৌতুক হিসেবেই তার সাথে এসেছিল। তখন তার বয়স 8-9 বছর। এখন সে 20 বছরের তরতাজা জোয়ান। কুচকুচে কালো সুঠাম চেহারার সে ছেলের চওড়া বুকের ছাতি আর গুলি পাকানো দৈত্যের মতো চেহারা দেখলে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। অথচ মনটা তার শিশুর মতো সরল। মা অর্থাৎ সমাপ্তি দেবীর কথাই তার কাছে শেষ কথা। আর ছোট দাদাবাবু তার প্রাণের চেয়ে প্রিয়। তার জন্য সে জীবন দিয়েও দিতে পারে। এহেন রাখালের যখন অন্দরমহল থেকে ডাক এলো, সে ছুটল সেখানে, হাত জোড়ো করে দাঁড়ালো মায়ের সামনে আদেশের জন্য। তিনি রাখালকে খুলে বললেন তার পরিকল্পনার কথা। ঠিক হলো আর 2 দিন পরে অমাবস্যা। সেদিন দুই ভাই ডাকাতি করতে বেরোবে তাদের দলবল নিয়ে। সেদিন পালালে কেউ খেয়াল করবে না, সেই মতো সব প্রস্তুতি নিয়ে রাখলেন তিনি। কিন্তু সবচেয়ে বড় ভুলটা তিনি করলেন তার প্রধান দাসী সরমাকে তার পরিকল্পনার কথা বলে। তার ইচ্ছে ছিল ওকেও সঙ্গে করে নিয়ে যাবেন বাপের বাড়িতে। কিন্তু তিনি ভুলে গেছিলেন যে সরমার স্বামী লক্ষণ সর্দারি ডাকাত দলের প্রধান পাইক। সরমার কাছ থেকে লক্ষণ খবরটা পেয়ে ছোট কর্তার কানে তুলে দেয় পুরস্কার পাওয়ার লোভে। ছোট কর্তা সব শুনেই হাজির হলেন দাদার ঘরে। বলে বৃদ্ধ ভদ্রলোক থামলেন। তারপর আবার বলতে শুরু করলেন, যদি কিছু মনে না করো, আমায় আরেক কাপ কফি খাওয়াতে পারো? আগের কফিটা কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে গরম কফি হাজির হলো। ততক্ষণে গল্পে মজে গিয়েছে সবাই। কবিতা মিস বললেন, তারপর কি হলো? অমাবস্যার দিন সন্ধ্যা থেকেই সেদিন বাড়িতে বড় কর্তা ও ছোট কর্তা কারোরই দেখা পাওয়া গেল না। সমাপ্তি দেবীর ইচ্ছা ছিল যাওয়ার আগে একবার স্বামীকে প্রণাম করার, কিন্তু সেই ইচ্ছার পূরণ হলো না। সেদিন রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিলেন তিনি।
এদিকে সরমা যেতে রাজি হয়নি তার পরিবার ছেড়ে। অমাবস্যায় যেদিন দুই ভাই ডাকাতিতে বেরোন সেদিন রাতে আগে কিছু খান না তারা, সব মিটিয়ে ফিরে এসে দলবল নিয়ে খাওয়া দাওয়া করেন তারা। ঠিক রাত 10টা নাগাদ রাখাল এসে হাজির। চারদিক শুনশান। পেছনের দরজা দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে এলেন তিনি। সামনে রাখাল চারদিকে দৃষ্টি রেখে সন্তর্পণে এগিয়ে চলেছে। তাঁরা ওর পিছু পিছু চলেছেন। আজ বড্ড বেশি রকম চুপচাপ লাগলো তাঁর চারপাশটা। বাড়ি থেকে বেরিয়ে সামনের বাঁশ বাগানে ঢুকলেন তারা। অমাবস্যার রাত, চারদিকে ঝিঝির ডাক আর জোনাকির মিটমিটে আলো। একটু ভয় ভয় করলেও ইষ্ট নাম জপ করতে করতে রাখালের পিছু পিছু এগিয়ে চললেন তিনি। বাঁশবাগানটা পেরোলেই একটা বড় মাঠ, সেটা আড়াআড়ি পেরোলেই রাস্তা। সেই রাস্তা ধরে 5 ক্রোশ পথ হাঁটলেই তার বাপের বাড়ির গ্রাম। বরাবর গাড়িতেই যাতায়াত করেন তিনি। এই প্রথম এতটা পথ হেঁটে যাবেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এটুকু কষ্ট তাঁকে স্বীকার করতেই হবে। হঠাৎ বাঁশবাগানের পায়ে চলার রাস্তায় দেখলেন অনেকগুলো মশালের আলো। কিছু লোক দাঁড়িয়ে আছে সেখানে। একটু এগোতেই মশালের আলোয় লোকগুলোকে চিনতে পারলেন তিনি। তার স্বামী, দেওর, ওদের পাশে লক্ষণ দাঁড়িয়ে মূর্তিমান জমের মতো। বুঝতে পারলেন কি ভুল তিনি করেছেন সরমাকে সব কথা জানিয়ে। তাঁরা দাঁড়িয়ে পড়লেও সামনের দলটা মশাল হাতে এগিয়ে এলো। রাজেন্দ্র মোহনের চোখগুলো রক্ত জবার মতো লাল। হিংস্র গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কি ভেবেছিলিস তুই? আমার ছেলেকে তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবি আর আমি টের পাবো না? ও আমার ছেলে, আর তোমার কাছে থাকলে ও কোনোদিনই মানুষ হবে না। তোমার মতো একটা অমানুষ তৈরি হবে। মরিয়া হয়ে গর্জে উঠলেন সমাপ্তি দেবী। তাঁর এই রূপের সঙ্গে পরিচিত নয় রাজেন্দ্র মোহন। একটু থমকে গিয়ে বললেন, কি বললি? আমি অমানুষ? বলে তরোয়ালটা সজোরে বসিয়ে দিলেন সমাপ্তি দেবীর বুকে। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। রক্ত ভেসে যাচ্ছে তার গরদের শাড়ি। এবার ছেলে তেজেন্দ্র মোহন ঝাঁপিয়ে পড়লো বাবার উপর, কেড়ে নেওয়ার চেষ্টা করলো বাবার হাত থেকে তরোয়ালটা। এক ছটকায় ছেলেকে ছিটকে ফেলে দিলেন তিনি। বাঁশ ছাড়ে হুমড়ি খেয়ে পড়লো ছেলেটা। তারপর মাটি থেকে একটা বড় ঢেলা তুলে ছুঁড়ে মারলো বাবার দিকে। চোখের ওপর গিয়ে লাগলো ঢেলাটা। চোখ চেপে ধরে যন্ত্রণায় চিৎকার করে উঠলেন রাজেন্দ্র মোহন। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বলে উঠলেন, তবে রে শয়তান ছেলে! বলেই এলো পাতাড়ি তরোয়ালটা ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলেন। তরোয়ালটা আমুল বসিয়ে দিলেন ছেলের গলায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ছেলেটার গলা থেকে। ঘটনার আকস্মিকতায় ওখানে উপস্থিত সবাই হকচকিয়ে গেছিল। রাজেন্দ্র মোহন কিছুটা হতভম্ব হয়ে ছেলে ছটফট করতে থাকা দেহের সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় একটা চাপা আওয়াজে সবাই এবার তাকালো রাখালের দিকে। তার কোমরের থেকে বেরিয়ে এসেছে একটা ছুরি। মশালের আলোয় সেই ছুরির ফলা চকচক করছে। বিদ্যুৎ গতিতে ছুটে এসে রাখাল ছুরিটা আমুল বসিয়ে দিল রাজেন্দ্র মোহনের বুকে। আঁক করে একটা শব্দ করে ছেলের পাশেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। এরপরই লক্ষণের লাঠি নেমে এলো রাখালের মাথা লক্ষ্য করে। প্রচণ্ড লাঠির ঘায়ের সাথে লাথি বর্ষণ শুরু হলো তার বিশাল দেহটার উপর। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারালো সে। ছোট কর্তার আদেশে তাকে পিচ মোড়া করে বেঁধে সবার দেহ তুলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো সবাই সদল বলে। গ্রামের ডাক্তার এসে জানালো রাখাল ছাড়া কেউই আর বেঁচে নেই। তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে বিদায় করা হলো। রাখালের জ্ঞান ফেরানো হলো। ছোট কর্তা আদেশ দিলেন, ওকে দেওয়ালে জ্যান্ত কবর দে। নিচের একটা ঘরে দেওয়ালে সিন্দুক বসানোর জন্য এর আগেই ব্যবস্থা করা হয়েছিল। শুধু সিন্দুক বসানোটা বাকি ছিল। ছোট কর্তা আদেশ দিলেন সেইখানেই রাখালকে দেওয়ালে জ্যান্ত অবস্থায় ঢুকিয়ে দেওয়াল গেঁথে দেওয়া হবে। সেই মতো লক্ষণ আর তার দুজন সহযোগী অর্ধমৃত অবস্থায় রাখালকে সেই ফাঁকা জায়গায় ঢুকিয়ে রাতারাতি ইট সুরকির গাঁথনি তুলে দেয়। এরপর ছোট কর্তা রটিয়ে দিলেন ডাকাতের আক্রমণে বড় কর্তা বউ ছেলে সমেত মারা গেছেন। সেই ডাকাত দলকে রাখাল নিয়ে এসেছিল। আসল ঘটনা শুধু কয়েকজনই জানত। বলে বৃদ্ধ ভদ্রলোক থামলেন। আচ্ছা,
আপনি এত কথা জানলেন কোত্থেকে? লক্ষণ সর্দার ছিল আমার নিজের মামা। মামা বুড়ো বয়সে পরে পাগল হয়ে যায়, কিন্তু সুস্থ অবস্থায় আমায় এসব ঘটনা বলেছিল। তখন রোজ মামার সাথে মামি খুব ঝগড়া করত আর দোষারোপ করত। তবে সেই ঘটনার পর থেকে কেউ আর ওই বাড়িতে থাকতে পারেনি। অনেকেরই সেখানে নানা রকম অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সবাই পালিয়ে যায়। ছোট কর্তা বিয়ে শাদী করেননি, তিনি অনেক দিন এখানে একা ছিলেন। সে সেই ঘরের মধ্যেই মারা গেছিলেন। সেই সময় পুরো বাড়িটায় আমার মামা মামি আর উনি ছাড়া কেউ ছিলেন না। যেদিন ছোট কর্তা মারা যান সেদিন আমি এসেছিলাম এখানে মামার কাছে। মামি সকালে চা দিতে গিয়ে দেখে ছোট কর্তা মরে কাঠ হয়ে গেছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। সেদিনের পর আমার বাবা এসে মামা মামিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। বাকি জীবনটা ওরা আমাদের বাড়িতেই থাকে। ওই ঘটনার পর মামা পাগল হয়ে যায়, খালি বলতো, ওকে চলে যেতে বলো, রাখালকে চলে যেতে বলো, ও আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। মামা বলতো ও নাকি রাখালকে দেখতে পায়। মামি খালি নিজের কপাল চাপড়াতো আর চোখের জল ফেলতো, আর সুযোগ পেলেই মামার সাথে ঝগড়া করতো। মামারা চলে আসার পর এই বাড়িতে আর কেউ ঢোকার সাহস করেনি। গ্রামের কেউ এখানে আসে না। দুই একটা ছেলে ছোকরা দুই একবার ঢোকার চেষ্টা করেছে, কিন্তু কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে এসেছে। তারপর আজ তোমরা মানে এই ছেলেটা ওই ঘরে যায়। ও যে কঙ্কালটা দেখে ভয় পেয়েছে সেটা নিশ্চয়ই সেই নিখোঁজ রাখালের। এমন সময় বৃদ্ধের মোবাইলটা বেজে উঠল। উনি বললেন, পুলিশের ফোন। তার মানে পুলিশ এসে গেছে। আমি থানায় ফোন করেছিলাম। আমি যাই। করালি, তুইও চল আমার সাথে, পুলিশের সাথে কথা বলতে হবে তোকে। এই বলে ভদ্রলোক উঠে পড়লেন। তারপর হাঁটতে লাগলেন মাঠ ধরে। করালি স্যারও বাধ্য ছেলের মতো রওনা দিলেন তার পিছু পিছু। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করব? প্লিজ প্লিজ আর একটু বস, আমি থানা থেকে বেরিয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। দেখ, আমি ঠিক আর 10 মিনিট বসবো, তার মধ্যে যদি না আসিস আমি কিন্তু বেরিয়ে যাব। 12 মিনিট অতিক্রান্ত হতেই রেস্টুরেন্টের দাম মিটিয়ে বাইরে বেরিয়ে আসতেই স্বাগতা বাইক নিয়ে এক গাল হেসে ওর পাশে এসে থামল। কি রে, খুব রাগ করেছিস না? তন্ময়ের মুখটা থমথম করছিল, কোনো উত্তর দিল না সে। রাগ করিস না প্লিজ, আসলে এমন একটা কেসে আটকে গেছিলাম না, কি বলবো। তুই এমন রেগে থাকলে আমার ভালো লাগে না, কিন্তু প্লিজ তোর এই গোমরা থেরিয়া মুখটা না আমি আর নিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তবে এই কেসটার প্রথম এক্সক্লুসিভ আমার চাই, আর আজকের ট্রিটটা তুই দিবি তোর দেরি করে আসার ফাইন হিসেবে। ঠিক আছে বাবা, তাই হবে। উফ, আরে বাবা আগে ভেতরে তো চল, তারপর তো তোর ট্রিট। বলে ওরা দুজনে আবার রেস্টুরেন্টে ঢোকে। ওরা দুজনেই ছোটবেলার বন্ধু। স্বাগতা পরীক্ষা দিয়ে পুলিশে ঢুকেছে ওই সাব ইন্সপেক্টরের পদে প্রায় 2 বছর হলো। তবে ওর উৎসাহ আর বুদ্ধিমত্তার জন্য পুলিশ মহলে ইতিমধ্যেই বেশ নামডাক হয়ে গেছে। বিশেষ করে থানার ওসি ওর ওপর বেশ ভরসা করেন। তন্ময় একটা নামী সংবাদপত্রের সাংবাদিক হিসেবে কাজ করবার সাথে সাথে লেখালেখিও করে। বিশেষ করে সত্য ঘটনা অবলম্বনে লেখা পুলিশি তদন্তের ধারাবাহিক গল্প লেখে সে। সেই লেখা একটা পত্রিকার মাসিক সংখ্যাতে বেশ জনপ্রিয়ও হয়েছে। অবশ্য এর জন্য স্টোরি সংগ্রহের ব্যাপারে তার স্বাগতার সাহায্য খুব কাজে লাগে। আবার এমন অনেক খবরও স্বাগতাকেও জোগাড় করে দেয় যে কেবল সেটা সাংবাদিকের পক্ষেই সম্ভব। এর জন্য ওদের মধ্যে ছোটবেলার বন্ধুত্বটা আরো গাঢ় হয়েছে। খাবারের অর্ডার দিয়ে তন্ময় বলল, হ্যাঁ এবার বল, তোর এত দেরির কারণ কি? 2 দিন ধরে তোর কোনো পাত্তাই পাচ্ছি না, আর এদিকে আমার কাছে ভালো কোনো স্টোরি নেই। আরে কিছু একটা দে। আজ ভোরবেলা একটা নার্সিংহোম থেকে থানায় ফোন আসে, একটা ছেলে মারাত্মক জখম হয়ে ভর্তি। গতকাল রাতে ওকে ওর বাবা খুব মারধর করেছে, সারা শরীরে কালশিটের দাগ।
থানা থেকে লাহিড়ী বাবু মানে এসআই আমায় পাঠায় তদন্ত করে সুয়োমুটো মামলা শুরু করার নির্দেশ দিয়ে। গিয়ে দেখি ছেলেটি কড়া ঘুমের ওষুধের প্রভাবে কথা বলার মতো অবস্থাতেই নেই। হাসপাতালে ছেলেটির মা আর কাকা ছিল। আমি ওর মায়ের সাথে কথা বলবো বলে ঠিক করলাম। তারপর আমি ওর মায়ের সাথে কথা বললাম। এই বলে স্বাগতা ঘটনাটা বলতে শুরু করলো। আপনার নাম? তনিমা রায়। আপনার পরিবারে কে কে আছে? আমি, ভিকি মানে আমার ছেলে, আর সোমনাথ আমার স্বামী। তার সাথে আমার দেওর সুবীর আমাদের বাড়িতে 2 বছর ধরে আছে। তবে সুবীর আমার নিজের দেওর নয়, সোমনাথের মামাতো ভাই। ও কলকাতায় চাকরি পাওয়ার পর আমাদের সাথে থাকতে শুরু করেছে। আপনার ছেলেকে এরকম মারধর কে করেছে? আপনার স্বামী? কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে সম্মতি জানান তনিমা রায়। আচ্ছা, উনি কি আগেও এভাবে মারধর করেছেন নাকি এই প্রথম? হঠাৎ সুবীরবাবু মুখ খুলল। দাদা আসলে একটু মাথা গরম, কিন্তু ও লোকটা খারাপ নয়। আসলে সেদিন ও একটু নেশা করেছিল আর মাথাটাও গরম ছিল। তবে ভিকিকে ও কিন্তু খুব ভালোবাসে। আপনাকে যখন প্রশ্ন করব তখন আপনি উত্তর দেবেন, এখন ওনাকে উত্তর দিতে দিন। তনিমা আবারও আঁচলে চোখ মুছে বলল, সুবীর ঠিকই বলেছে, সোমনাথ সেদিন একটু বেশি মাথা গরম করে ফেলেছে। সোমনাথ বাবু এখন কোথায়? গতকাল রাত থেকে ও নার্সিংহোমে ছিল। আজ অফিসে জরুরি মিটিং আছে বলে সকালবেলা এখান থেকেই অফিস চলে গেছে। ছেলের এই অবস্থায় উনি অফিস চলে গেলেন? অদ্ভুত লোক তো। দাদা নিজের অফিস ছাড়া আর কিছুই বোঝে না, ওয়ার্কোহলিক বলতে পারেন। ওকে, ওনার ফোন নাম্বারটা দিন তো। বলে তনিমার থেকে ফোন নাম্বারটা নিয়ে ডায়াল করলো স্বাগতা। বেশ কিছুক্ষণের জন্য রিং হওয়ার পর ও প্রান্ত থেকে সোমনাথের গলা পাওয়া গেল। হ্যালো, কে বলছেন? আমি টালিগঞ্জ থানা থেকে এসআই স্বাগতা চ্যাটার্জি কথা বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব থানায় এসে দেখা করবেন। আপনার ছেলের ব্যাপারে আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে। আর হ্যাঁ, থানায় না জানিয়ে আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। ঠিক আছে, রাখছি। বলে ফোনটা কেটে দিল সোমনাথ রায়। স্বাগতা এবার তনিমাকে প্রশ্ন করল, সেদিন ঠিক কি হয়েছিল বলুন তো? শুনুন, কোনো কিছু বাদ দেবেন না, কিচ্ছু লুকোবেন না। মনে রাখবেন, এটা কিন্তু একটা চাইল্ড অ্যাবিউজের কেস। তনিমা এবার সুবীরের দিকে তাকালো। সুবীর বলল, তুমি ওনাকে সব খুলে বলো বৌদি, কিছুই লুকিও না। আসলে আমাদের পরিবারে সব কিছুই ঠিকঠাক চলছিল। সোমনাথ কাজের জন্য পরিবারকে সময় না দিলেও বাকি সব দায়িত্ব পালন করত। তবে 2 মাস আগে আমার পরিবার মানে ভিকির ওপর অভিশাপ নেমে আসে। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। ভিকি 2 মাস হলো প্রেতাত্মার কবলে পড়েছে। তারপর থেকেই যত সমস্যা শুরু। প্রেতাত্মা? আজকের দিনে এসব আবার কেউ বিশ্বাস করে নাকি? আপনিও এসব বিশ্বাস করেন? দ্বিতীয় প্রশ্নটার লক্ষ্য সুবীর সান্যাল। আমি এসব কিছুই মানি না, তবে আপনাকে একটা জিনিস দেখাতে চাই। বলে পকেট থেকে মোবাইলটা বের করে একটা ভিডিও চালিয়ে দিল। স্বাগতা মোবাইলটা হাতে ধরে নিয়ে দেখতে থাকে। একটা 10-11 বছরের ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয়ার্ত দৃষ্টি। ছেলেটাকে ও কিছুক্ষণ আগেই দেখে এসেছে হাসপাতালের বেডে শুয়ে থাকতে। এবার ছেলেটি চিৎকার করতে শুরু করলো। আবারও এসেছে, ও আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ভয় দেখাচ্ছে মা, আমাকে ভয় দেখাচ্ছে মা, মা ওকে চলে যেতে। এবার তনিমাকে দেখা গেল ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে। সুবীরের গলা শোনা গেল। এবার কোথায় ভিকি? কে ভয় দেখাচ্ছে? বোঝা গেল ভিডিওটা ওই করেছে। এবার ভিকি আঙুল নির্দেশ করে একটা দিক দেখায়। মোবাইলের ক্যামেরাও সেদিকে ঘুরে যায়, কিন্তু ঘরের সাধারণ আসবাবপত্র ছাড়া আর কিচ্ছু দেখা যায়নি। এবার ভিকির গলার স্বরটা বদলে যায়। ফ্যাসফ্যাসে গলায় শোনা যায়, তোরা মরবি, সব মরবি, কাউকে ছাড়বো না, কাউকে না। এবার ক্যামেরায় ভিকির মুখ ফোকাস হয়। ভিকির চোখে জ্বলন্ত দৃষ্টি, অস্বাভাবিক সেই দৃষ্টিতে যেন আগুন ঝরছে। এরপর ক্যামেরার লেন্সের দিকে ভিকির হাতটা ধীরে ধীরে এগিয়ে আসে এবং তারপর একটা থাবা মারে মোবাইলটার ওপর। ক্যামেরার ছবি দেখে বোঝা যায় যে মোবাইলটা মাটিতে পড়ে গেছে।
এবার দেখা না গেলেও ভিকির অস্বাভাবিক গলার চিৎকার আর গর্জন শোনা যেতে থাকে। তারপরেই ভিডিওটা শেষ হয়ে যায়। মোবাইলটা ফেরত দিয়ে স্বাগতা বলে, এরকম কদিন ধরে হচ্ছে? ঠিক 2 মাস আগে থেকে শুরু হয়েছে, তবে 2 সপ্তাহ আগে খুব বাড়াবাড়ি হয়। কিরকম বাড়াবাড়ি? 2 সপ্তাহ আগে বৌদি বাড়িতে একজন তান্ত্রিক ডেকে আনে। আমার যদিও এ ব্যাপারে কোনো সায় ছিল না, আমার ইচ্ছে ছিল ভিকিকে ভালো কোনো ডাক্তার দেখানোর, কিন্তু বৌদি রাজি ছিল না। এদিকে দাদারও এই ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায়নি। হ্যাঁ, ওকে অনেকবার বলেছিলাম, ও কোনো গুরুত্বই দেয়নি। তবে তান্ত্রিক মশান বাবার আসার পর ও অনেক শান্ত হয়ে যায়। এই যে বললেন 2 সপ্তাহ আগে আপনার ছেলে নাকি বাড়াবাড়ি হয়েছিল, আবার এখন বলছেন ও শান্ত হয়ে যায়, কোনটা ঠিক? দুটোই ঠিক। প্রথম যেদিন মশান বাবা আমাদের বাড়ি আসেন সেদিন ও চুপচাপই ছিল। বলে স্মৃতির পাতা থেকে ঘটনাগুলোকে একের পর এক বলে যায় তনিমা। মশান বাবার খুব নামডাক। আমার এক পিসিমার গ্রামে উনি থাকেন, বর্ধমানের দিকে। সেখান থেকে শ্মশানে তিনি এক কালী মন্দিরের উপাসক। সেখানেই ওনার একটা ছোট্ট আশ্রম আছে। সারা রাত শ্মশানে তিনি সাধনা করেন। সাধারণত লোকালয়ে তিনি আসেন না। তার এক শিষ্য ভোলা তার সব কাজের সঙ্গী। সেই বাজার হাট রান্নাবান্না সব করে। সেই ভোলা আবার আমার পিসিমাকে মা ডাকে। পিসিমা আমার মুখে ভিকির কথা শুনে ভোলাকে বলে মশান বাবাকে এখানে আসতে রাজি করায়। বলতে গেলে ভোলাই বাবাকে এখানে ধরে বেঁধে নিয়ে আসে। এখানে বাবা আসার পর সেরকম কিছু ঘটে না। বাবা পুরো বাড়ি ঘুরে আমার বসার ঘরে এসে বসেন। তিনি পুরো বাড়িটা বন্ধন করে দিয়ে যান। তার সাথে এটাও বলে যান যে এই বাড়িতে একটা অশুভ আত্মার অস্তিত্ব উনি টের পেয়েছেন। এরপর উনি ভিকির হাতে একটা মাদুলি বেঁধে দিয়ে যান। সেদিনের পর থেকে ভিকি শান্তই ছিল। আমরাও খুব নিশ্চিন্ত ছিলাম। হ্যাঁ, ওসব কথা ছেড়ে কাজের কথা বলুন তো। আপনার ছেলেকে ওর বাবা সেদিন মারলো কেন? সে কথাই বলছি। মশান বাবা চলে যাওয়ার পর দিন থেকে ভিকি শান্ত থাকলেও 2 দিন পরে হঠাৎ খুব ভায়োলেন্ট হয়ে যায়। সামনে যাকে পায় তাকেই গালাগাল করতে থাকে। সেদিন আমার সাথে সোমনাথের খুব ঝগড়া হচ্ছিল। ও সাধারণত ওই সময় ঘুমিয়েই থাকে, কিন্তু সেদিন হঠাৎ আমাদের ঝগড়ার মাঝে ঢুকে পড়ে। ওর বাবাকে আঁচড়াতে কামড়াতে শুরু করে। তারপর ভিকিকে গালাগাল করতে শুনে ওকে চড় থাপ্পড় মেরে সারা রাত সোমনাথ ওকে একটা ঘরে আটকে রাখে। আমি লক্ষ্য করি ও মশান বাবার দেয়া মাদুলিটা খুলে ফেলেছে। তাড়াতাড়ি ওকে ওই মাদুলিটা পরিয়ে দেওয়ার পর ও একটু শান্ত হয়। বাবা এরকম যে ঘটতে পারে সে নিয়ে আমায় আগেই সাবধান করেছিলেন। এরপরও বেশ স্বাভাবিক হয়ে যায়। এমনকি তার ঠিক 2 দিন পরে ওর জন্মদিনও পালন করা হয়। তবে সেদিনের পর দাদা ভিকিকে এড়িয়ে চলতে শুরু করে। তবে ভিকিকে কিছু না বললেও দাদার সাথে বৌদির একদিন রাতে আবার খুব অশান্তি হয়। কি নিয়ে অশান্তি? বৌদি বারবার বলা সত্ত্বেও দাদা সেদিন অনেক রাত করে বাড়ি ফেরে। আমার মনে হয় বৌদি ভালো বলতে পারবে ব্যাপারটা। ভিকি কিছুটা ভালো আছে দেখে ওকে আমি জন্মদিন পালনের কথা বলি। ও আমায় এজন্য টাকা পয়সা দিলেও ওই দিন অফিসে কাজ আছে বলে এড়িয়ে যায়। তারপর এই নিয়ে আমাদের মধ্যে খুব অশান্তি হয়। তাও জন্মদিনের দিন সন্ধেবেলা কেক কাটার আগে ওকে ফোন করি। ওকে বলি, কি হলো, তুমি আসবে না? সবাই অপেক্ষা করছে তোমার জন্য। তোমায় তো আগেই বলেছি আমার আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে না, অফিসে আজ জরুরি কাজ আছে। ছেলের জন্মদিনের দিনটা তোমার কাছে বড় নয়, অফিসটা বড়। দেখো, জন্মদিনের যে অনুষ্ঠানটা করছো তার জন্য যে টাকাটা লাগে সেটা আমার অফিস দেয়। তাছাড়া আমার এখন তোমার সাথে ফালতু তর্ক করার কোনো সময় নেই। ফোন রাখছি। বলেও ফোনটা কেটে দেয়। সেদিনের পর থেকে আমি সোমনাথের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা বন্ধ করে দিই। এদিকে ভিকি আবারও বাবাকে দেখলেই সেই রকম চিৎকার চেঁচামেচি আর গালাগালি করতে থাকে। আমি পিসিমাকে বলি মশান বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে। এরকম হলেই ওনাকে খবর দিতে বলেছিলেন। উনি জানান আগামী পরশু মানে আজকে উনি আসবেন। আর
তার আগেই তো এই ঘটনা ঘটে গেল। ধুর বাবা, সেই ঘটনাটাই তো তখন থেকে জানতে চাইছি। পরদিন সকালে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। সকালে দাদা ভিকির কাছে যেতে চায়। ভিকি ঘরের দরজা বন্ধ করে বসেছিল বলে দাদার সাথে আর দেখা হয়নি। দাদা অফিসে চলে যায়। বেলার দিকে ভিকি দরজা খুলে বাইরে এসে খাওয়া দাওয়া করে। তখন বেশ স্বাভাবিক লাগছিল ওকে। রাতের দিকে বৌদি ওকে মশান বাবার আসার কথা জানায়। তারপরে ও কেমন যেন ক্ষেপে যায়, আবার চিৎকার শুরু করে। আমি লুকিয়ে ভয়েস রেকর্ডিংটা শুরু করি। শুনুন। বলে মোবাইলটা চালিয়ে দেয় সুবীর। সব কটাকে জানে মেরে দেব, সারা বেঈমান কুত্তার বাচ্চা। ভিকি শান্ত হবে, সব ঠিক হয়ে যাবে। মশান বাবা এসে সব ঠিক করে দেবে। ওকে ডাকবি না বলে দিলাম, তাহলে সব কটাকে মেরে দেব, সব কটাকে। কেউ বাঁচবি না শালা। তোর বরটাকে আগে মারব। এমন সময় একটা নতুন গলা শোনা যায়। এই গলাটা চিনতে পারল স্বাগতা। একটু আগে ওর সাথে কথা বলেছে ফোনে ভিকির বাবা সোমনাথ রায়। আবার এসব শয়তানি শুরু করেছিস? ওসব বন্ধ কর। দেখ, আমি তোর জন্য জন্মদিনের উপহার এনেছি, খাবার এনেছি। রাখ তোর উপহার, তোকে শালা জানে মেরে দেব। তুই দোকানি কাকে করছিস ভিকি? আমি তোর বাবা যে। আমি ভিকি নই। তাহলে কে তুই? আমি আমি বলে আর কিচ্ছু শোনা যায় না। এরপর বাসনপত্র ছুঁড়ে ফেলবার শব্দ আর সোমনাথের হুঙ্কার শোনা যায়। এরপর বেশ কিছুটা ধস্তাধস্তি আর লাঠি দিয়ে বেশ কয়েকবার মারার শব্দ, আর তার সাথে প্রতিবার ভিকির আর্তনাদ শোনা যেতে থাকে। এরপর দাদা ওকে লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারধর করে। এই প্রচণ্ড মার খেয়ে ভিকি জ্ঞান হারিয়ে ফেলে। ভিকি রীতিমতো অসুস্থ হয়ে পড়ায় আমি অ্যাম্বুলেন্স ডাকি। এরপর ভিকিকে নিয়ে সবাই এখানে চলে আসি, আর তারপর এখান থেকে আপনাদের ফোন করা হয়। শুনুন, আপনার এই ফোনটা আমার লাগবে, এভিডেন্স হিসেবে কাজে লাগবে। আর কাল আমি আবারও আসবো। ভিকির সাথে আমার কথা বলার দরকার। ওর সাথে কথা বলার পরেই আমি যা করার করব। বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে আসি। তারপর বলছি, ভিকির বাবা এসেছিল তোর কাছে? হ্যাঁ, তোর আসার একটু আগেই তো এসেছিল, সাথে উকিল নিয়ে, সঙ্গে আগাম জামিনের কাগজ নিয়ে। খুব ঘোরের লোক জানিস। শোন, ওর সম্পর্কে কিছু ইনফরমেশন আমার দরকার। লোকটা কেমন, কি করে, কোথায় যায়, কার সাথে মেশে, সব খবর চাই, বুঝলি? সব ডিটেল তোকে শেয়ার করে দিচ্ছি ফোনে। তাই বল, এইবার বুঝলাম তুই আজকে এত খরচা করে কেন খাওয়াচ্ছিস। এরকম বলিস না, আমি তোকে খাওয়াই না, গত মাসেই তো খাওয়ালাম। আচ্ছা বলছি, ওই সোমনাথ পালিয়ে যাবে না তো? আরে না না, পালাবার হলে উকিল নিয়ে থানায় আসতো না। আর পালিয়ে যাবেই বা কোথায়? পাসপোর্ট তো নিজেই জমা করে দিয়েছে থানায়। খুব ঘোরেল মালটা। তবে যে এভিডেন্স আছে, এত সহজে ছাড়বো না। ওর জেল যাওয়া নিশ্চিত। ঠিক আছে, আজ উঠি। হ্যাঁ, আর থ্যাঙ্কস ফর ইউর ট্রিট। আর লোকটার খবর নিয়ে তোকে আমি ফোন করছি। এরপর দুদিন স্বাগতা অন্য কাজে ব্যস্ত থাকায় নার্সিংহোমে যেতে পারেনি। দুদিন পর নার্সিংহোমে ফোন করে জানতে পারে ছেলেটিকে নিয়ে ওর বাড়ির লোক বাড়ি চলে গেছে। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় ছেলেটি পরদিনই জ্ঞান ফিরে আসার পর খুব অস্বাভাবিক কিছু আচরণ করছিল। শারীরিকভাবে সুস্থ হয়ে গেলেও ওর মানসিক অবস্থার কথা বিবেচনা করে ছেলেটিকে মনোরোগ চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ছেলেটির পরিবার বলতে গেলে কিছুটা চাপ দিয়েই ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে যায়।
বিশেষ করে ছেলেটির মায়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে তারা। তাছাড়া ওর বাবা প্রভাবশালী লোক হওয়ায় ওরা বাধ্য হয়েছিল ছেলেটিকে ছেড়ে দিতে। স্বাগতা নার্সিংহোম কর্তৃপক্ষকে 2-4 কথা শুনিয়ে ফোনটা রেখে দিল। তারপর তনিমাকে ফোন করলো। তনিমার ফোনটা বন্ধ। তাড়াতাড়ি লাহিড়ী বাবুকে সবকিছু জানিয়ে বাইকটা নিয়ে ছেলেটির বাড়ির ঠিকানায় রওনা দিল স্বাগতা। গিয়ে দেখলো তালা বন্ধ। প্রতিবেশীদের সাথে কথা বলে জানল তনিমা আর সুবীর ভিকিকে নিয়ে গাড়ি করে আজই ভোরবেলায় বেরিয়ে গেছে। কোথায় গেছে সে বিষয়ে কেউ কিচ্ছু বলতে পারল না। সোমনাথের খবর কেউ দিতে পারল না তাকে। তবে একজন জানালো সে কাল অনেক রাতে সোমনাথকে বাড়ি ফিরতে দেখেছে। স্বাগতা সোমনাথের নাম্বারটা ডায়াল করলো। এবার ফোনটা ধরলো সে, তবে গলায় একটা বিরক্তির সুর হ্যালো স্পষ্ট। হ্যালো, কি হলো ম্যাডাম? ওরা কোথায় গেছে জানেন? সঠিক বলতে পারবো না, তবে বর্ধমানের কাছে কোথায় যেন গেছে। ওই শ্মশান বাবা না মশান বাবা বলে এক ভণ্ড সাধুনা তান্ত্রিক, তার কাছেই গেছে বোধহয়। আপনি তার ঠিকানা জানেন না? না, জানার প্রয়োজনও বোধ করি না। ঠিক আছে, ওরা ফিরলে অবশ্যই আমায় খবর দেবেন। আর আমায় খবর না দিয়ে বাচ্চাটাকে নার্সিংহোম থেকে নিয়ে এসে আপনারা কিন্তু ঠিক করেননি। দেখুন, এসব আমায় শুনিয়ে কোনো লাভ নেই। ওকে নিয়ে আসার সিদ্ধান্ত আমি নিইনি। ওর মা যা ভালো বুঝেছে তাই করেছে। আমায় টাকা দিতে বলেছে, দিয়ে দিয়েছি, ব্যাস। আমি আর কিছু জানি না। স্বাগতা বুঝল আর কথা বাড়িয়ে লাভ নেই, ফোনটা কেটে দিল সে। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজ আপনাদের জন্য সাগর পাঠকের লেখা প্রেতাত্মা ও মোশান বাবা। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ চরিত্র বিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। আবহ সঙ্গীত ও অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে শুভজিৎ সরকার, সমস্তুতি চট্টোপাধ্যায়, সৌমিক বেরা, সৌরেন চট্টোপাধ্যায়, পৌলমী মাইতি, কৃষ্ণেন্দু পাত্র, অর্পিতা হাজরা, অক্ষয় কুমার সেন, আরফান আলী খান, অশ্রুকুমার ভট্টাচার্য, অপর্ণা সরকার ও আমি ইন্দ্র। তাহলে চলুন ফিরে যাই আবার সাগর পাঠকের লেখা প্রেতাত্মা ও মোশান বাবা গপ্পে। বর্ধমানের একদম ভেতরের দিকে এই পায়রাহাটি গ্রাম। গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিল্লি কলকাতা হাইওয়ে ধরে বর্ধমান বাসস্ট্যান্ডে পৌঁছতেই 2.5 ঘন্টা লেগে গেছে ওদের। সেখানে ভোলা আর তনিমার পিসিমা ওদের জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনকে গাড়িতে তুলে নিয়ে যেতে হবে আরও প্রায় 1 ঘন্টার পথ। ভোলা জানালো, বাবা ওদিকে পুজো করতে বসে গেছেন। আমি কাল ফোন পেয়েই বাবার নির্দেশ মতো সারা রাত ধরে জোগাড় যন্ত্র করে রেখেছি। সকালবেলা থেকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি আপনারা কখন আসবেন তারই জন্য। তনিমা মুখে আঁচল চেপে ডুকরে কেঁদে উঠল। কিন্তু যাকে নিয়ে সবার এত চিন্তা সেই ছেলেটা নির্বিকার মুখে বসেছিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা ছাড়া সারা রাস্তায় আর কিচ্ছু করেনি সে। তবে কোনো রকম অস্বাভাবিকতা তার মধ্যে দেখা যায়নি, এটাই স্বস্তির। ভোলার নির্দেশ মতো গাড়ি এবার পিচের রাস্তা ছেড়ে মাটির রাস্তায় ধুলো উড়িয়ে চলেছে। ওরা যখন শ্মশান ভূমিতে বাবার আশ্রমে গিয়ে উঠল তখন বেলা 11টা বেজে গেছে। ওদের দেখে বাবা বললেন, তোমরা সবাই স্নান করে নাও, তারপর সবাই মন্দিরে এসো। তনিমা আর ভিকি স্নান করে এলেও সুবীর শুধুমাত্র হাত মুখ ধুয়েই চলে এসেছিল। সবাই মন্দিরে গিয়ে দেখল বাবা কালী মূর্তির সামনে পূজায় ব্যস্ত। এরপর পুজো শেষ করে ওদের সবাইকে ভোগ খেতে দিলেন। তারপর বললেন, খাওয়া শেষে তোমরা সবাই বিশ্রাম করো। আজ অমাবস্যা, ঠিক রাত 10টায় তোমরা শুদ্ধ কাপড়ে হাত পা ধুয়ে এখানে আসবে। তারপর আমি আমার কাজ শুরু করব। এই কথা বলে তিনি চলে গেলেন। সুবীর ভোলাকে জিজ্ঞেস করল, উনি খাবেন না? আজ উনি নিরম্ব উপবাস করবেন। যেদিন উনি সাধনায় বসেন সেদিন উনি
জলটুকুও স্পর্শ করেন না। সেদিন ঠিক রাত 10টায় ওরা হাজির হলো মন্দিরে। বাবা ওদের নিয়ে চললেন শ্মশানের দিকে। চারিদিকে একদম নিঝুম রাত, ঝিঝির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। নিকষ কালো আকাশে মিটমিটে তারাগুলো যেন চুপচাপ সাক্ষী থাকছে আজকের রাতের। শরৎকালের রাত বলে আজকের আবহাওয়াটা বেশ মনোরম। আজ রাতে কোনো সব আসেনি, তাই ওরা কজন ছাড়া আর কেউ নেই সেখানে। বাবা অঙ্গুলি নির্দেশ করলেন সামনের খড়ের ছাউনি দেওয়া ওই চালা ঘরটার দিকে। ওরা সবাই সেখানে গিয়ে ঢুকলো। বাবা এলেন না। ভোলা জানালো, আপনারা সবাই এখানে বসুন, বাবার সময় হলেই আসবেন। বলে ভোলা চলে গেল। ওরা সবাই সেখানে গিয়ে ঢুকলো। ঘরটা বেশ বড়, সেখানে বেশ কয়েকটা আসন পাতা। ঘরে নানান রকমের পূজার উপকরণ রয়েছে। একটু পরে ভোলা সেখানে এসে হাজির হলো। তারপর পরই মশান বাবা ঘরে ঢুকলেন। এরপর ভিকি বাদে সবাইকে ঘরের এক কোণে চলে যেতে বললেন। বাবা এবার ভিকিকে একটা আসন দিয়ে নিজে ওর সামনে বসলেন। আমি ইতিমধ্যেই আমার দেহ বন্ধন করে নিয়েছি, তবে তোমরা আমি না বলা পর্যন্ত কেউ আমার বা ছেলেটার সামনে আসবে না। ও বলেই জলদ গম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। মম শতরুণ ভঞ্জাই ভঞ্জাই ফে হম ফট স্বাহা। ভিকির মধ্যে এতক্ষণ কোনো বিকার না দেখা গেলেও আস্তে আস্তে ওর মধ্যে এবার পরিবর্তন দেখা দিতে লাগলো। একটু বাদেই ভিকির চোখে মুখে যেন একটা তীব্র আক্রোশ দেখা দিল। বাবা এবার মন্ত্রপ্রত সর্ষে ছুঁড়ে দিলেন ভিকির গায়ে। তারপর মন্ত্র উচ্চারণ করলেন। ওং ভূত প্রেত পিশাচাস্য দানব্য রাক্ষসাস্য যে শান্তিং কুর্বন্তুতে সর্বে। ভিকির গলায় এখন বিকৃত স্বর। তারপর রীতিমতো গর্জন শোনা গেল 11 বছরের ছেলেটার গলায়, যা ওর স্বাভাবিক গলা নয়। মরবি তোরা, সব কটা মরবি। কে তুই? কে তোর নাম? বলবো না। বলবি না? তবে এই দেখ। বলে এক মুঠো সর্ষে ছুঁড়ে দিলেন মশান বাবা। এবার চিৎকার করে উঠল ভিকি। এই শয়তান, সরে যা, সরে যা আমার সামনে থেকে। তুই ছেলেটাকে ছেড়ে দে, আমি তোর আত্মার সদ্গতির ব্যবস্থা করব। মশান বাবার কথা শুনেই অট্ট হাসিতে ফেটে পড়ল ভিকি। সে হাসি শুনে রক্ত জল হয়ে যায় সবার। কি হলো? ছাড় বলছি ওকে, না হলে কিন্তু কঠিন শাস্তি পাবি তুই। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। মশান বাবা এবার নিজের ডান হাতের বুড়ো আঙুলটা ভিকির কপালে ঠেকিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করেন। বেতালাশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপ অপসর্পন্ততে সর্বেং নরসিংহেন তড়িতা। এবার বল, কে তুই? কি তোর নাম? ভিকি নিজের মাথাটা স্থির রেখে এবার সারা শরীর মোচড় দিতে শুরু করে। সেই সঙ্গে একটা গোঙানির শব্দ ওর গলা থেকে ভেসে আসে। তারপর বলতে শুরু করে, আমি রাখাল। কে রাখাল? রাখাল বিলাসপুরের পাল বাড়ির রাখাল। তুই ওর শরীরে কেন এসেছিস? ওকে বাঁচাতে। কার হাত থেকে বাঁচাতে? ওর বাবার হাত থেকে। এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। হঠাৎই সুবীর দৌড়ে সামনে চলে আসে ভিকির। ক্ষমতা থাকলে বাচ্চাটাকে ছেড়ে আমার শরীরে আয়, দেখি দেখি তুই কেমন শক্তিমান। সুবীরের এই অপ্রত্যাশিত আচরণে সবাই কেমন হকচকিয়ে যায়। ভোলা এসে এক টানে সুবীরকে সরিয়ে নিয়ে যায় সেখান থেকে। মশান বাবা রক্তচক্ষুতে তাকিয়ে থাকে সুবীরের দিকে।
তারপর গম্ভীর গলায় আবার মন্ত্র উচ্চারণ শুরু করেন। এরপর ভিকি ক্রমশ নিস্তেজ হয়ে আসতে থাকে। একটা সময় ভিকি মাটিতে লুটিয়ে পড়ে। মশান বাবার ইশারা বুঝতে পেরে দৌড়ে এসে ভিকির মাথাটা কোলে তুলে নেয় তনিমা। মশান বাবা অভয়ের ভঙ্গিতে বলেন, আর কোনো ভয় নেই মা, বিপদ কেটে গেছে। তোমার ছেলে এখন প্রেতাত্মার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। তবে সুবীর, তুমি খুব অন্যায় কাজ করেছিলে আমার কথা না শুনে। এভাবে তোমার প্রেতাত্মাকে চ্যালেঞ্জ করা উচিত হয়নি। এই প্রেতাত্মাটি খুব শক্তিশালী ছিল, তাই আমার এত সময় লাগলো ওকে দূর করতে। সুবীর কোনো উত্তর দিল না। ওর পুরো বিষয়টা খুব বিরক্তিকর লাগছিল। এই মশান বাবার ওপর ওর একটুও বিশ্বাস নেই। এই জন্য জামা কাপড়টাও পর্যন্ত না বদলে এখানে চলে এসেছিল। ভিকি এতক্ষণে চোখ খুলেছে। এই পরিবেশটা যেন ওর কাছে খুব অচেনা লাগছে। আস্তে আস্তে স্বাভাবিক কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমি কোথায়? তারপর মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে সে বলল, তুমি কাঁদছো কেন মা? আমি কোথায়? এটা কোন জায়গা? ছেলের মুখে এতগুলো প্রশ্ন শুনেও তনিমা কোনো উত্তর না দিয়ে এবার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। তার দু চোখ থেকে অঝোর ধারায় গড়িয়ে পড়ছে অশ্রুধারা। তবে সে অশ্রু দুঃখের নয়, আনন্দের। পরদিন খুব ভোরে ওরা রওনা দিয়ে 9টার মধ্যেই কলকাতায় পৌঁছে গেল। সবাই খুব ক্লান্ত হলেও মনটা বেশ খুশি। ভিকি, কাল থেকেই স্কুলে যাবে, কিন্তু তোমার অনেক কামাই হয়ে গেছে। ভিকি কিছু বলার আগেই সুবীর বলল, না, এখন স্কুলে নয়। আমি এখন কদিন ভিকিকে নিয়ে পুরো কলকাতা চষে বেড়াবো। ভিকি ওই পরের সপ্তাহ থেকে স্কুলে যাবে। ভিকি আনন্দে লাফিয়ে উঠে কাকুকে জড়িয়ে ধরল। তনিমা এতদিন পরে ছেলেকে এত খুশি হতে দেখে আর আপত্তি করল না। এইভাবেই চলল কদিন। সুবীর আর ভিকি কদিন রোজ সকালে বেরিয়ে যায় ঘুরতে। স্বাগতা যখন খবর পেল ভিকিরা বাড়ি চলে এসেছে, তখন প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। লাহিড়ী বাবুর কাছে যখন এই কেসটার ব্যাপারে কথা বলতে গেল, উনি আর বিশেষ উৎসাহ দেখালেন না। ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন, যখন সব ভালোই ভালোই মিটে গেছে এবং ছেলেটি সুস্থই আছে, তখন আর খুঁচিয়ে ঘা বাড়িয়ে লাভ নেই। স্বাগতা আর কথা বাড়ালো না। এই কদিনের চাকরির অভিজ্ঞতায় ও বুঝে গেছে সোমনাথ রায়ের খুঁটির জোর আছে, আর ও বিশেষ কিছু করতে পারবে না তার। তবে কাল রুটিন এনকোয়ারি করতে বাচ্চাটার বাড়ি যাবে বলে ঠিক করলো। তার আগে তন্ময়ের সাথে একটু কথা বলে ও সোমনাথের সম্পর্কে কি খবর জোগাড় করেছে সেটা জেনে নিতে হবে। এত সহজে বদমাইশ লোকটা পার পেয়ে যাবে, ওর মন কিছুতেই মানতে পারছিল না। তন্ময়কে ফোন করলো। এবার ফোনটা রিসিভ করেই তন্ময় বলল, আরে আমি তোর কথাই ভাবছিলাম। শোন, আজ সন্ধ্যায় চলে আয়, তোর জন্য প্রচুর ইনফরমেশন আছে। লোকটা মোটেই সুবিধার নয়। এখন আর বেশি কিছু বলছি না, আমার একটা কনসাইনমেন্ট আছে, ফিরতে সন্ধে হবে। আমি তোকে কল করে নেব, রাখছি রে। বলেই স্বাগতাকে কোনো কথা বলবার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। স্বাগতা ছোটবেলা থেকেই ওর এই স্বভাবের সঙ্গে পরিচিত বলে রাগ করল না। রেস্টুরেন্টে স্বাগতা যখন ঢুকলো তখন তন্ময় আসেনি। তন্ময়কে ফোন করল। ও প্রান্ত থেকে কলটা কেটে দিল তন্ময়, আর তার প্রায় সাথে সাথেই হেলমেটটা খুলে দরজা ঠেলে ঢুকলো তন্ময়। তন্ময় যখন স্বাগতার মুখোমুখি বসলো, ওর মুখটা খুব গম্ভীর। স্বাগতা বুঝল ও বেশ সিরিয়াস কিছু খবর এনেছে। সোমনাথ রায়ের কি খবর পেলি? লোকটা বিগ ফিশ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। শোন, লোকটা যে শুধু বেশ বড় পদে চাকরি করে তা নয়, ওর ওপর মহলে বেশ চেনা জানাও আছে। তাছাড়া লোকটার পলিটিক্যাল কানেকশনও বেশ স্ট্রং। ওর খবরাখবর পেতে আমাকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। সেটা আমি ইতিমধ্যেই টের পেয়েছি। নতুন কোনো খবর থাকলে বল। এর মধ্যে একটি কম বয়সী ছেলে হাজির হয়ে ওদের 2 গ্লাস ঠান্ডা জল দিয়ে খাবারের অর্ডার নিয়ে চলে গেল। তন্ময় এই সময় কোনো কথা না বলে চুপ করেছিল।
স্বাগতা জলের গ্লাসটা তুলে নিয়ে বলল, বল, কি বলবি বলছিলি? সোমনাথ রায়ের আরেকটা পরিবার আছে এই কলকাতাতেই। রাজারহাটের একটা দামি ফ্ল্যাটে ওর ওই স্ত্রী থাকে। আচমকা কথাটা শুনেই স্বাগতা বিষম খেল। তারপর কোনো রকমে একটু ধাতস্থ হয়ে সে বলল, আর একটা পরিবার? বলিস কি? আগে হ্যাঁ, লোকটা প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাজারহাটে যায়। ওখানেই ওদের হেড অফিস। হেড অফিসের দারোয়ানের সাথে ভাব জমিয়ে জানলাম সাহেবের পরিবার রাজারহাটে ফ্ল্যাট কিনে নাকি নতুন এসেছে। আমিও তককে তককে রইলাম। পরদিনই বাইক নিয়ে ফলো করা শুরু করি। বিকেলবেলায় দেখি রাজারহাটে ঢুকে ওনার গাড়ি অফিসের দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। তারপর একটা নামি আবাসনের ভেতর ঢুকে গেল। আমি সেখানে ঢুকতে না পারলেও জায়গাটা চিনে এসেছি। তবে অফিসের দারোয়ানের মুখে শুনলাম লোকটা ভীষণ বদমেজাজি, আর অ্যালকোহল পেটে পড়লে আর কোনো জ্ঞান থাকে না। সেই সঙ্গে ভীষণ নিষ্ঠুরও। মায়া দয়া বলে কিচ্ছু নেই লোকটার শরীরে। সামান্য কারণেই নাকি লোকজনের চাকরি খেয়ে নিয়েছে। যা শুনলাম অফিসের প্রায় প্রত্যেকেই ওকে ঘেন্না করে। কিন্তু লোকটা কাজে খুব দক্ষ আর মালিকের খুব পছন্দের বলে কেউ কিছু করতে পারে না। বুঝলাম। আমি লোকটার সম্পর্কে এরকমই একটা ধারণা করেছিলাম, কিন্তু দ্বিতীয় বিয়েটার বিষয়ে আশা করিনি। তবে এটা আমি খোঁজ নিয়ে তারপর নিউজটার কনফার্মেশন দেব। স্বাগতা এবার কেসটা কিভাবে চাপা পড়ে যাচ্ছে হতাশ হয়ে সেটা জানালো। এর মধ্যে খাবার দিয়ে গেছে ওরা। খাবার খেয়ে ওরা যে যার মতো বাইরে বেরিয়ে এলো। এভাবেই এক সপ্তাহ কেটে যাওয়ার পর স্বাগতা থানায় বসে রাত 10টা নাগাদ একটা চার্জশিট রেডি করছিল। পরদিন কোর্টে সাবমিট করতে হবে। এমন সময় ওর মোবাইলটা বেজে উঠতেই একটু বিরক্তি নিয়ে ফোনটা পকেট থেকে বের করে দেখল তনিমার ফোন এত রাতে। একটু অবাক হলেও ফোনটা রিসিভ করলো সে। ও প্রান্ত থেকে কোনো কথা শোনা গেল না, শুধু কান্নার আওয়াজ। তনিমা প্রচণ্ডভাবে কাঁদছে। ওর কথাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না প্রথমে, তারপর আস্তে আস্তে বুঝতে পারলো স্বাগতা। খুন হয়ে গেছে ম্যাডাম, খুন। প্রেতাত্মা ওকে খুন করেছে। আপনি শিগগিরই চলে আসুন ম্যাডাম, শিগগিরই আসুন। কে খুন হয়েছে? আপনি কোথা থেকে বলছেন? আমার বাড়ি থেকে বলছি। সোমনাথ, মানে ভিকির বাবা খুন হয়েছে। ওকে প্রেতাত্মা খুন করেছে। হ্যালো, আরে আপনি শান্ত হন, আপনি একটু শান্ত হন। হ্যালো শুনুন, আমি এক্ষুনি আসছি, আপনি ওখানেই থাকুন। স্বাগতা দলবল নিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছলো, দেখলো বাড়িটার সামনে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। আজ স্বাগতার সঙ্গে ওর সিনিয়র এসআই লাহিড়ি বাবু, তিনিও আছেন। ড্রয়িং রুম পেরিয়ে বেডরুমে ঢুকে ওরা দেখলো বিছানার পাশে সোমনাথ রায়ের নিথর দেহটা পড়ে আছে। বুকের ও পেটের কয়েক জায়গা থেকে রক্ত বেরিয়ে এসে মেঝেতে গড়িয়ে পড়ছে। জামাটা রক্তে ভেসে গেছে। স্বাগতা গুনে দেখল মোট 5টা আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। সোমনাথ রায়ের কপালেও রক্ত জমাট বেঁধে আছে, আর সেখানকার বেশ কিছুটা অংশ ফুলে আছে। বিছানাতে তার দেহের পাশেই পড়ে রয়েছে একটা রক্তমাখা ছুরি। রান্নাঘরে এই ধরনের ধারালো ছুরির ব্যবহার করা হয়ে থাকে। বিছানার ওপর তনিমা মাথায় হাত দিয়ে বসে আছে, চোখে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি। ওর একপাশে ভিকি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে ও খুব ভীত এবং সন্ত্রস্ত। দাদার মৃতদেহের পাশে সুবীর বাবু ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে। তার মুখ দেখে স্বাগতা একটু অবাক হলো। লাহিড়ি বাবুর ইশারা বুঝে সবাইকে নিয়ে পাশের ঘরে এলো। পুলিশের দলবল তাদের কাজ শুরু করে দিয়েছে। এবার স্বাগতা তনিমার দিকে জলের একটা বোতল বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। আসার পথেই লাহিড়ি বাবু তাকে একটা নির্দেশ দিয়ে রেখেছেন, যেহেতু সে এই পরিবারের বিশেষ করে তনিমার পূর্ব পরিচিত, তাই তাকেই সেই নির্দেশটা পালন করতে হবে। ঢকঢক করে অনেকটা জল খেয়ে তনিমা স্বাগতার প্রশ্নের মুখোমুখি হলো। ঘটনাটা কখন ঘটলো?
আপনাকে ফোন করার 5 মিনিট আগে। ঠিক কি হয়েছিল? তনিমা মাথা নিচু করে রইল, যেন ঘটনাটা সাজিয়ে নিচ্ছে। দেখুন, আমার কাছে কিচ্ছু লুকোবেন না, সবটা খুলে বলুন, তাহলেই আমি আপনাকে হেল্প করতে পারবো। ওকে প্রেতাত্মা খুন করেছে। কি সব বলছেন? প্রেতাত্মা এলো কোথা থেকে? এসব কথা ছেড়ে আসল কথা বলুন তো। এবার স্বাগতার গলাটা বেশ রুক্ষ শোনালো। এরপর স্বাগতা ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা সুবীরের দিকে ফিরল। আপনার কি বক্তব্য সুবীর বাবু? আপনার দাদাকে কে খুন করেছে? আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর ভিকি, তুমি তুমি জানো তোমার বাবাকে কে মেরেছে? ও কিছু জানে না। ও তখন আমার ঘরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। বৌদির কান্নার আওয়াজ পেয়ে ও এ ঘরে আসে। ওকে এর মধ্যে জড়াবেন না। এরপর কথাবার্তা আর বিশেষ এগোবে বলে মনে হলো না স্বাগতার। ঘর থেকে বেরিয়ে এলো সে। রাগে তখন ওর মুখটা লাল। লাহিড়ী বাবুকে সব জানালো। উনি সব শুনে বললেন, ঠিক আছে, এখন চলো, অনেক রাত হয়ে গেছে, আর ওদের দিনের বেলায় থানায় ডেকে পাঠাবো। বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে ঘরটা সিল করে এখন যাই। কাল সকালে থানায় আসতে হবে তোমায়, আর তার আগে তোমার করণীয় কি আছে সেসব বলে দেব। সেই মতো ওরা সব কাজ মিটিয়ে থানার পথে রওনা দিল। পরদিন সকালে সোমনাথ রায়ের পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টটা হাতে পেয়েই স্বাগতা দেখল ও যা ভেবেছে তাই। কোনো ছুরি জাতীয় ধারালো জিনিসের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে ওনার। বিশেষ করে বুকের আঘাতটা হৃদযন্ত্রের ক্রিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। তাছাড়া কপালে কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া সেই ছুরিটা ফরেনসিকে পাঠানো হয়েছিল। থানায় ডেকে সুবীরের এবং তনিমার হাতের ছাপও নেওয়া হলো। জিজ্ঞাসাবাদের সময় নতুন কোনো তথ্য পাওয়া গেল না ওদের কাছ থেকে। লাহিড়ী বাবুর পরামর্শ মতো স্বাগতা ফরেনসিক এবং পোস্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করল। তার আগে ওদের শহর ছেড়ে বেরোতে বারণ করল স্বাগতা, কারণ দুজনেই পুলিশের চোখে সন্দেহের আওতায় ছিল। সোমনাথ রায় বড় মাপের লোক ছিলেন বলে খোদ এসপি সাহেব কেসের অগ্রগতির ব্যাপারে খোঁজ করছিলেন। বলতে গেলে তার হস্তক্ষেপেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট খুব তাড়াতাড়ি চলে এলো। রিপোর্টে যা পাওয়া গেল, ছুরিটার অনেক জায়গাতে তনিমার আঙুলের ছাপ পাওয়া গেলেও সেই ছাপ একটু পুরনো, যা তনিমার নিত্য ব্যবহার্য জিনিসে পাওয়া স্বাভাবিক। তবে সেই সঙ্গে একটা টাটকা যে ছাপ পাওয়া গেল সেটা সুবীরের। রক্তমাখা হাতলে সুবীরের আঙুলের ছাপ একেবারে স্পষ্ট। অর্থাৎ খুনি যে সুবীর সেটা একেবারে নিশ্চিত হয়ে স্বাগতা কয়েকজন কনস্টেবলকে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ল। তনিমাদের বাড়ি গিয়ে শুনল সুবীর অফিস চলে গেছে। তনিমা ছেলের স্কুলে গেছে। ভিকি একা বাড়িতে আছে দেখে স্বাগতা তাকে কাছে টেনে নিল একবার। গল্প জমাতে চেষ্টা করল, তবে ছেলেটা আড়ষ্ট হয়ে আছে দেখে ভাব জমানোর জন্য প্রশ্ন করল, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? মাকে আর কাকুকেও। আর বাবা? বাবা মারে। কাকে মারে? তোমাকে? বাবা তোমাকে একবার লাঠি দিয়ে মেরেছিল না? কিছুক্ষণের জন্য চুপ করে থেকে ভিকি বলল, মাকে বাবা মারে রোজ রাতে। আমি বিছানায় শুয়ে পড়ার ভান করে সব শুনি। এই তথ্যটা নতুন স্বাগতার কাছে। সে এবার বলল, তোমার মা কিছু বলে না? বলে তো। সেটা শুনে বাবা আরও রেগে যায়, বলে টাকা দেবে না। মা তাই কিছু বলে না। মা আমাকে বলেছে আমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। তাই তো মা আজ স্কুলে কথা বলতে গিয়েছিল। স্বাগতা পরম স্নেহে ওর মাথার ওপর হাত বুলিয়ে দেয়। ছেলেটা এইটুকু বয়সে কত কষ্ট করেছে। তারপর স্বগতোক্তির স্বরে এসে বলে উঠল, আর তোমার বাবা তোমাকে মারতে পারবে না। বাবাকে কাকু মেরেছে ছুরি দিয়ে। তুমি দেখেছো?
স্বাগতা যেন এই মুহূর্তটার অপেক্ষা করছিল। হ্যাঁ, আমি দেখেছি। আমি সেদিন কাকার ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুমোয়নি। এই ঘরে বাবা মা খুব ঝগড়া করছিল, তাই কাকা এই ঘরে চলে আসে। ঝগড়া আরও বেড়ে যাচ্ছে দেখে আমিও ওই ঘরে চলে আসি। দরজার পর্দার আড়াল দিয়ে দেখি কাকা ছুরি দিয়ে বাবাকে মারছে। কথাগুলো বলতে বলতে সেই দৃশ্যগুলো চিন্তা করে কাঁপতে থাকে ছেলেটা। স্বাগতা ওকে কাছে টেনে নিতে যায়। এমন সময় দেখে দরজার কাছে স্থাণু হয়ে দাঁড়িয়ে রয়েছে তনিমা। সে যে একটু আগে ভিকির বলা কথাগুলো সব শুনতে পেয়েছে, সেটা পরিষ্কার তাকে দেখলে বোঝা যাচ্ছে। ভিকি বলে ডাক দিতেই ছেলেটা মায়ের কাছে ছুটে গিয়ে অপরাধীর গলায় বলে উঠল, মা, তুমি বারণ করেছিলে, তাও আমি পুলিশ আন্টিকে সব বলে দিয়েছি। এবার পুলিশ আন্টি কাকুকে ধরে নিয়ে যাবে না? স্বাগতা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে দলবল নিয়ে। তার গন্তব্যস্থল এখন সুবীরের অফিস। বেরোনোর আগে লাহিড়িবাবুকে সবটা ফোনে সংক্ষেপে জানিয়ে বিকেলে তনিমাকে থানায় দেখা করবার নির্দেশ দিয়ে যায় সে। ইন্টারোগেশন রুমে চেয়ারে নির্বিকার মুখে সুবীরকে বসে থাকতে দেখে বেশ অবাক হলো স্বাগতা। আজ লাহিড়িবাবুই সুবীরকে জিজ্ঞাসা করছেন, ও পাশে থাকছে। সুবীরের একটাই উত্তর, আমি কিছু জানি না, আমার কিছুই মনে নেই। লাহিড়িবাবু মাথা ঠান্ডার লোক। বেশ কিছুক্ষণ প্রশ্ন করেও কিচ্ছু হলো না দেখে স্বাগতাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। স্বাগতা লোকটার ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছিল। স্যার, মনে হচ্ছে 3rd ডিগ্রি দিতে হবে। 2-4 ঘাত দিলেই ব্যাটা সব বলতে শুরু করবে। না স্বাগতা, কেন জানি না, আমার মনে হচ্ছে লোকটা মিথ্যে বলছে না। কি বলছেন আপনি? শোনো, কাল ওকে কোর্টে তুলবো, তারপর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যা করার তাই করব। এরপর স্বাগতা বাইরের অফিস ঘরে এসে দেখল তনিমা বসে আছে। ও ইচ্ছে করেই বলল, সুবীরবাবু সব স্বীকার করেছেন, তবে সবটা বলেননি। এবার আপনার মুখ থেকে পুরো ঘটনাটা শুনতে চাই। তনিমা একটু অবাক হয়ে গেল। তারপর অসহায়ের ভঙ্গিতে এসে বলা শুরু করলো, হাসপাতাল থেকে মশান বাবার কাছে যাওয়ার পর ভিকি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এমনকি সুবীরের সাথে কদিনও খুব আনন্দও করে। সেদিন রাতে কি হয়েছিল? ভিকি ভালো হয়ে গেলেও সোমনাথ পুরনো কথা তুলে অশান্তি শুরু করে। সেদিনও প্রচণ্ড নেশা করে এসেছিল। আমি সেটা নিয়ে বলতেই ও আমাকে মারধর শুরু করে। আপনার স্বামী এর আগেও আপনাকে মারধর করেছে না? প্রায়ই ও রাতে নেশা করে আমায় মারধর করে। ইদানিং ভিকিকেও মারধর শুরু করছিল। আপনি থানায় এই নিয়ে অভিযোগ জানাননি কেন? কোনো লাভ হতো না, ওর বিশাল ক্ষমতা। তাছাড়া এই নিয়ে কাউকে কিছু বললে ও আমার আর আমার ছেলের সব খরচ দেয়া বন্ধ করে দেবে বলেছিল। বুঝলাম। সেদিন রাতে তারপর কি হলো? সেদিন আমায় মারতে শুরু করার পর ভিকিও আমাদের ঘরে চলে আসে। আমাকে মারতে দেখে ও বাবাকে একটা ফুলদানি ছুঁড়ে মারে। ফুলদানিটা ওর কপালে লাগে। এরপর সোমনাথ ওর দিকে তেড়ে যায় মারবে বলে। এমন সময় সুবীর রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এসে সোমনাথের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে ওর ওপর তখন প্রেতাত্মা ভর করেছিল। কি সব বলছেন? তাছাড়া আপনি বুঝলেন কি করে যে সুবীর বাবুর ওপর প্রেতাত্মা ভর করেছিল? ও তখন যে গলায় কথা বলছিল সেটা ওর গলা নয়, রাখালের গলা। এই রাখালি আগে ভিকির ওপর ভর করেছিল। পরে মশান বাবার মন্ত্রের গুণে ভিকিকে ছেড়ে ও সুবীরের দেহে প্রবেশ করে। স্বাগতা এবার কিছুটা বিরক্ত হলেও মুখে কিছু বলল না। এরপর তনিমা মশান বাবার আশ্রমে ঘটে যাওয়া ঘটনাটা বলে। আপনি এ ব্যাপারে এত শিওর হচ্ছেন কি করে? ছেলে অনেক দিন স্কুলে যাচ্ছে না বলে ওদের স্কুল থেকে করালি স্যার এসেছিলেন। তিনি সব শুনে ছেলের স্কুলের পিকনিকের সময়ের একটা ঘটনার কথা বলেন। সেই শুনে আমি নিশ্চিত হয়ে যাই। কি ঘটনা ঘটেছিল স্কুলের পিকনিকে? এরপর তনিমা করালিবাবুর বলা স্কুলের পিকনিকে হয়ে যাওয়া সেই ঘটনাটার কথাটা বলে যায়। সবটা শুনে স্বাগতা পুরোটা বিশ্বাস না করলেও তর্ক করে না। পরদিন কোর্টে জজ সাহেব সরকারি ও আসামি পক্ষের উকিলের সব যুক্তি শুনে
সুবীরকে জেল হাসপাতালে পাঠিয়ে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেন। সেই পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী শুনানির দিন ঠিক হবে। ততদিন সুবীরকে জেল হাসপাতালে রেখে চিকিৎসা করবার নির্দেশ দিলেন জজ সাহেব। তবে স্বাগতা নিশ্চিত ছিল সুবীর ঠান্ডা মাথায় দাদাকে খুন করেছে, বৌদিকে আর বাচ্চাটাকে দাদার অত্যাচারের থেকে বাঁচানোর জন্য। সেই জন্য ও ঠিক করল সুবীর এই সময় কেমন আচরণ করছে তার ওপর নজর রাখতে হবে। তাই জেল হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে রাখল। এর আগেও এ ধরনের কেস ওই ডাক্তারবাবু দেখেছেন, তাই তিনিও আর কোনো আপত্তি করলেন না। ঠিক হলো স্বাগতা মাঝে মাঝে লুকিয়ে জেল হাসপাতালে গিয়ে সুবীরের ওপর নজর রাখবে। বিষয়টা লাহিড়িবাবুকেও জানিয়ে রাখল সে। তার সাথে তন্ময়কে বলল সুবীরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নিতে। তন্ময় সব কথা শুনে রাজি হলেও সে শর্ত দিল তার আগে সে নিজে একবার সুবীরের সাথে দেখা করতে চায়। সাংবাদিক হিসেবে এই কেসটার জন্য সে সুবীরের একটা ইন্টারভিউ নেবে বলে ঠিক হলো। স্বাগতাও তার সঙ্গে থাকবে বলে ঠিক হয়েছে। 3 দিন বাদে জেল হাসপাতালে যাওয়া হবে বলে ঠিক করা হলো। হাসপাতালের সুপারকেও সেভাবেই বলে রাখা হয়েছে। তাই সেদিন সকালে যখন সুপারের ফোনটা এলো তখন সে একটুও অবাক হয়নি। অবাক হলো ফোনটা রিসিভ করার পর, যখন তিনি দ্রুত স্বাগতাকে হাসপাতালে চলে আসতে বললেন। তবে ফোনে বিশেষ কিছু বললেন না। স্বাগতা সঙ্গে সঙ্গেই তন্ময়কে ফোন করে আসতে বলে দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা জেল হাসপাতালে ঢুকে পড়ল। গিয়ে দেখল সেখানে সবার মুখেই চাপা উত্তেজনা। কিছু একটা যে হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওরা সরাসরি সুপারের ঘরে ঢুকে পড়ল। গিয়ে দেখল উনি এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলেন ওদের আসার। উনি মুখে কিছু না বলে ওদের নিয়ে একটা ঘরের সামনে এলেন। ছোট্ট একটা ঘর, যার দরজাটা মোটা লোহার পাতের তৈরি। একটা খোপের মতো জায়গা কাটা, সেখানে আবার লোহার গরাদ দেওয়া। সেখান থেকে উঁকি মেরে স্বাগতা দেখল একটা লোহার খাটের সঙ্গে সুবীরের হাত পা শক্ত করে বাঁধা। সে বিভৎসভাবে চিৎকার করে চলেছে। একটু অবাক হয়ে ওরা দুজনেই তাকালো সুপারের দিকে। সুপার এবার বলা শুরু করলেন। প্রথমে যখন উনি এখানে আসেন তখন বেশ শান্তই ছিলেন। আপনারা বলেছিলেন বলে আমি নিজে পার্সোনালি ওর ওপর নজর রেখেছিলাম। উনি স্বাভাবিক ছিলেন বলে আলাদা সেল থেকে আজ সকালেই ওনাকে সবার সঙ্গে ওই জেনারেল বেডে দেওয়া হয়। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল। গোল বাঁধে আজ একজন কয়েদিকে এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনার সময় এই কয়েদিকে অন্য একটা জেলে ট্রান্সফার করার আগে একটা রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। সুবীরবাবু বেশ শান্তই ছিলেন তখন। হঠাৎ ওই কয়েদিকে দেখার পর উনি ঝাঁপিয়ে পড়েন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই কয়েদি কিসের অভিযোগে জেল খাটছে? সে নেশা করে তার বউকে খুব মারধর করত, সঙ্গে তার মেয়েকে, এবং তারপর তাদের খুনের অভিযোগ। সে কারণেই 14 বছরের সাজা কাটছে। লোকটি এখন কেমন আছে? স্বাগতার প্রশ্নের উত্তরে কিছুটা চুপ থেকে সুপার বললেন, লোকটি মারা গেছে। হোয়াট? সুবীরবাবুর গায়ে যে এত শক্তি আছে তা আমাদের ধারণা ছিল না। উনি এত জোরে গলা টিপে ধরেছিলেন যে শ্বাসরুদ্ধ হয়ে লোকটি মারা যায়। এখানে উপস্থিত 4-5 জন মিলেও ওনার হাত থেকে লোকটাকে ছাড়াতে পারেনি। শেষ পর্যন্ত যখন সবাই মিলে ওকে ছাড়ায় তখন লোকটার দেহে আর প্রাণ ছিল না। এমন সময় একজন এসে খবর দেয়, স্যার শিগগির চলুন, লোকটা আবার চিৎকার করছে। ওরা সবাই আবার হাজির হয় ঘটনার সামনে। দেখে সুবীরের শরীরটা পাক খেয়ে দড়ি ছেঁড়ার মতো করে চেষ্টা করছে। তার গলা দিয়ে তখন একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। রাখাল যতদিন আছে ততদিন তোদের নিষ্কৃতি নেই। ও বাচ্চার ওপর অত্যাচার করলে রাখাল ঠিক হাজির হবে। নিজের হাতে তাকে শেষ করবে রাখাল। মাই
গায়ের উপর কোনো অত্যাচার রাখাল সহ্য করবে না। মনে রাখিস, রাখাল প্রতিশোধ নেবে। এতক্ষণ শুনলেন সাগর পাঠকের লেখা প্রেতাত্মা ও মোশান বাবা। গল্পকার সাগর পাঠকের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।